নতুন বউ সাজে বাসর ঘরে বসে আছে অদিতি। আজ অদিতি ও সাইফের বিয়ে হয়েছে। আজ থেকে তাদের নতুন জীবন শুরু। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তাদের। বিয়ের আগে তাদের শুধু একবারই দেখা হয়েছে, যেদিন শহীদ তার পরিবার সহ অদিতিকে দেখতে এসেছিল। তারপরে বিয়ে ঠিক হয়ে যায়। ৩ ঘটনা হয়ে গেছে, অদিতি একাই একাই বসে আছে। শোয়েব এখনো আসছে না। কি হলো? অদিতির ঘুম পেয়ে গেছে। সারাদিন একটু বিশ্রাম নিতে পারেনি। রাত 1টা 20 মিনিট দরজা খোলার আওয়াজ হলো। শোয়েব এসেছে। রুমের দরজা বন্ধ করে শোয়েব সোজা অদিতির সামনে দাঁড়িয়ে আছে। অদিতির ভিতরে কেমন অজানা ভয় কাজ করছে। হার্টবিট বেড়ে গিয়েছে। শোয়েব বলে উঠল, বিয়েতে যদি 10 লাখ টাকা দেনমোহর নিবে, তাহলে আমাকে বিয়ে করতে আসলে কেন? আগেই না করে দিতে। আমি তো তোমাকে বলেইছিলাম 3 লাখ টাকা দেনমোহর দিব, এর বেশি আমার পক্ষে সম্ভব না। সেদিন কেন রাজি হলে? রাজি না থাকলে না করে দিতে। আমি তো জোর করিনি। তাহলে কেন এমন করলে আমার পরিবারের সাথে? এবার একটু ফ্ল্যাশব্যাকে যাই। সেদিন শোয়েব অদিতিকে দেখতে গিয়েছিল। অদিতিকে দেখেই পছন্দ হয়ে গেছিল শোয়েবের। যে কারো পছন্দ হবার মেয়ে অদিতি। একদম ফর্সা, মায়াবী হরিণী চোখ, লম্বা 5 ফিট 4 ইঞ্চি, চাঁদের মতো সুন্দর মুখ, হাসিতে যেন মুক্ত ঝরে। পছন্দ না করার কোনো কারণ নেই। অবশ্য শোয়েবও কম নয় কোনো অংশে। যাই হোক, পাকা কথা বলার আগে সৈয়ব অদিতিকে একা কিছু বলতে চাই। সেদিন সৈয়ব অদিতিকে বলেছে বিয়েতে সে 3 লক্ষ টাকা দেনমোহর দিতে পারবে, এর বেশি পারবে না। যদি অদিতি রাজি হয় তাহলে বিয়ে হবে, না হলে শোয়েব বিয়ে করবে না। অদিতিও রাজি হয়ে যায়। অদিতির কাছে দেনমোহরের কোনো মূল্য নেই। কারো সংসার টিকে থাকলে ভালোবাসাতেই টিকে থাকবে। দেনমোহর দিয়ে কখনো সংসার টিকিয়ে রাখা যায় না। অদিতি তার বাসার সবাইকে তা জানিয়ে দিয়েছে। বাসার সবাই রাজি হয়ে গেছে। কিন্তু বিয়ের দিন যখন কাজী সাহেব বিয়ে পড়াতেছে, তখন অদিতির ফ্যামিলির সবাই বলে উঠল, 10 লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করতে হবে, তা না হলে বিয়ে হবে না। অদিতি কিছুই জানতো না এসবের। আর বিয়ে পড়ানোর সময় অদিতি ওখানে ছিল না। অদিতি ছিল তার নিজের রুমে। ছেলেপক্ষের কেউ একথা শুনে বিয়েতে রাজি না। তারা চলে যেতে লাগলো। তারা বলল, 3 লক্ষ টাকার বেশি তারা দেনমোহর নির্ধারণ করতে পারবে না। আগেই কথা হয়েছে, তাহলে এখন কেন এই কথা? কিন্তু মেয়েপক্ষ এখন রাজি হচ্ছে না। তারা বলছে 10 লক্ষ টাকাই দেনমোহর নির্ধারণ করতে হবে। ছেলের পক্ষের সবাই উঠে যেতে চাইলো, কিন্তু শুধু কাবিনের টাকার জন্য বিয়ে ভাঙতে চাইলো না শোয়েব। এতে শোয়েবের সম্মান নষ্ট হবে সবার সামনে। শোয়েবের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগ সবাই আছে এখানে। সবার সামনে নিজেকে ছোট করতে চাইল না সৈয়ব। তাই 10 লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করতেই বিয়ে করলো অদিতিকে। অদিতি তা জানলো যখন কাজী সাহেব তার অনুমতি নিয়ে এসেছিল। ব- বলছিল, শোয়েবের সাথে 10 লক্ষ টাকার দেনমোহর আপনারা বিয়েতে কি আপনি রাজি? তাহলে বলুন, কবুল আলহামদুলিল্লাহ। অদিতি তখনই মনে মনে ভেবে নিয়েছিল, দেনমোহর 10 লক্ষ টাকা কেন বলল? কাবিন তো 3 লক্ষ টাকা হবার কথা ছিল। নতুন বউ হওয়ার কারণে তখন আর কিছু জিজ্ঞাসা করতে পারেনি। এই ছিল পিছনের কথাবার্তা। বর্তমান বাসর ঘরে দাঁড়িয়ে সব কথা বলেই যাচ্ছে সোয়েব। অদিতি কি বলবে বুঝতে পারছে না। সোয়েব আলমারি থেকে একটা ব্যাগ বের করলো। ব্যাগ থেকে 3 লক্ষ টাকা বের করে অদিতির সামনে রাখলো, বলল, দেনমোহরের 10 লক্ষ টাকা আমার কাছে নেই। আমার কাছে শুধু 3 লক্ষ টাকা আছে। তাই আমি 3 লক্ষ টাকাই দেনমোহর দিতে চেয়েছিলাম। দেনমোহরের টাকার স্ত্রীর হক। সম্পূর্ণ টাকা স্ত্রীকে বুঝিয়ে দেওয়া স্বামীর জন্য ফরজ। এই 3 লক্ষ টাকা তোমার কাছে রাখো। যেদিন আরও 7 লক্ষ টাকা জমা দিতে পারবো, সেদিন তোমাকে স্ত্রী হিসাবে পূর্ণ মর্যাদা দিব। শুধু 3 লক্ষ টাকা দিয়ে 7 লক্ষ টাকা মাপ চেয়ে নেবার মতো ছেলে আমি না। আর দেনমোহরের টাকা মাপ চেয়ে নেওয়াটা সঠিক পদ্ধতি নয়। দেখো, আমি যা বেতন পাই, সংসার চালিয়ে নিজের হাত করে দিয়ে সামান্য কিছু থাকে আমার হাতে। কবে তোমার 10 লক্ষ টাকা দেনমোহর পরিশোধ করতে পারবো তা জানি না। তবে যতদিন না পরিশোধ করতে পারবো ততদিন তোমাকে স্পর্শ করব না। এছাড়া এই ঘরে তুমি আর আমরা স্ত্রী সকল কিছু যা পাবে একজন স্ত্রী তার শ্বশুরবাড়িতে পাওয়া দরকার। কথা শেষে শোয়েব সোফায় উপরে বসে পড়ল। বিছানায় বসে অদিতির চোখে যেন শ্রাবণধারা বয়ে যাচ্ছে। কিছুই বলতে পারছে না যে কেন এমন হলো তার সাথে। সে নিজেই তো তা জানে না। শোয়েব কি বলবে? চোখের জলে বুক ভেসে কেটে গেল অদিতির বাসর রাত। সকালে কারো ডাকে ঘুম ভাঙল অদিতির। তার এক ননদী সুমি তাকে ডাকছে। ভাবি, সবাই উঠে গেছে।
অনেক আগে। জলদি ওঠো। অদিতি হকচকিয়ে উঠে পড়ল। ঘড়িতে 9টা বাজে। সুমি বলল, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, রেডি হয়ে আসো। সুমি চলে গেল। অদিতির রুমের চারিদিকে একবার বুলালো, না, সৈয়ব কোথাও নেই। মনে মনে একটু অভিমান হলো অদিতির। রাতে তাকে অনেক কিছু বলেছে সৈয়ব, কোনো অন্যায় না করে সৈয়বের সব কথার অপরাধীর মতো শুনেছে অদিতি। তা যাই হোক, সকালে তো একবার ডেকে দিতে পারতো। সারা রাত কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে মনে নেই অদিতির, তাই হয়তো ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। সাধারণত প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠে অদিতি। গোসল করে একটা পাতা সবুজ রঙের শাড়ি পরে তৈরি হয়ে নিল অদিতি। রুমের বাইরে একা যেতে ভয় করছে। এবাড়ির এখন অনেক মানুষ, বিয়েবাড়ি বলে কথা। সৈয়বের খালা, মামা, মামি, চাচি, কাজিন এমন অনেকেই আছে। সৈয়ব, তুমি কোথায়? একবার এসে সবার মাঝে নিয়ে যেতে তো পারো, মনে মনে বলছে অদিতি। পবিত্র বিয়ের বন্ধনে সৃষ্টিকর্তার কি অদ্ভুত নিয়ামত। একদিন আগেই যে সৈয়ব একজন অপরিচিত পুরুষ মানুষের মতো ছিল অদিতির কাছে, তাদের মাঝে তেমন কোনো কথাও হয়নি কখনো। আর সেই সৈয়ব সব থেকে আপন লাগছে। মনের অজান্তে চোখ দুটো শুধু তাকেই খুঁজে বেড়াচ্ছে। মন বলছে সৈয়ব, সৈয়ব, সৈয়ব। দরজায় দাঁড়াতেই সুমি বলল, ভাবি আসো। সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে, কেউ কেউ সোফায় বসা। সৈয়ব ডাইনিংয়ে বসে খাচ্ছে। সৈয়ব অদিতির দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল অদিতি। সৈয়বের চোখ যেন আটকে গেল অদিতির রূপে। পাতা রঙের সবুজে শাড়ি, হাতে সবুজ কাচের চুড়ি, কানে ঝুমকোতে রূপকথার পরীদের মতো লাগছে অদিতিকে। সৈয়বের মামি অদিতিকে তার পাশে বসালো। সবাই অদিতির দিকে কিভাবে তাকাচ্ছে, অনেক লজ্জা ও ভয় করছে অদিতির। খাবারের প্লেট থেকে একটু খাবার মুখে দিতে শরীফের মা বলে উঠল, বেশি বেশি করে খাও, তা না হলে কাল যখন বাবার বাড়ি যাবে তারা সবাই বলবে দেনমোহর জোর করে বাড়িয়েছে বলে আমরা হয়তো তাদের মেয়েকে ঠিকমতো খাবার খেতে দেইনি। মা কি বলছে এসব? এখন কি এগুলো বলার সময়? বলে উঠল সুমি। অদিতির চোখের কোণে পানি জমেছে। অনেক কষ্টে চোখের কোণে তা ধরে রেখেছে অদিতি, যেন ঝরে না পড়ে। মামি শ্বশুর সৈয়বের মাকে বললেন, ঘরের বউ যা বলার পরে বলতে পারো, এখন এসব বাদ দাও। নতুন মানুষ, কিছুদিন সময় দাও, ধীরে ধীরে সব বোঝাতে পারবে। সৈয়ব উঠে চলে গেল। চোখের জল আটকে রাখতে না পেরে অদিতি একটু পানি মুখে দিয়ে রুমে চলে আসলো। বাড়ির সবাই সৈয়বের মাকে বকছেন। তিনি বলছেন, ঠিক বলছি, যারা জোর করে কাবিনের টাকা বাড়াতে পারে তারা অনেক কিছুই করতে পারে। বলতে পারো, পরিবেশটা একদম চুপচাপ হয়ে গেছে। চোখের পানি মুছতে মুছতে রুমে ঢুকতে অদিতি দেখলো সৈয়ব সোফায় বসে আছে। অদিতি বিছানায় বসে পড়ল। মায়ের কথায় কষ্ট নিও না, কালকের বিষয়টাতে বেশি কষ্ট পেয়েছেন তাই হয়তো এগুলো বলছে। আসলে তোমরা সবাই কেন এমন করলে? আমাদের বাড়ির সবাই সেজন্য একটু বিরক্ত হয়ে আছে। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, বলে সৈয়ব রুম থেকে বেরিয়ে গেল। সুমি প্লেটে করে খাবার নিয়ে রুমে আসলো। ভাবি, তুমি কিছুই খাওনি, আমি দেখেছি, তাই তোমার জন্য সামান্য খাবার নিয়ে এসেছি। না করতে পারবে না কিন্তু, আমি তোমার একমাত্র ননদিনী। অদিতি না করতে চাইলো, কিন্তু সুমির দিকে তাকিয়ে না করতে পারল না। সুমি অদিতিকে খাইয়ে দিচ্ছে আর বলছে, ভাবি তুমি হয়তো ভাবছো আমরা কেমন মানুষ, কোনো খারাপ শ্বশুরবাড়িতে এসে পড়ছো, কিন্তু আসল বিষয়টা এমন না। আমার মা অনেক সহজ সরল একজন মানুষ, বাবাও তাই। কাল বিয়ের সময় হঠাৎ করে দেনমোহরের বিষয়টা নিয়ে ঝামেলা হওয়াতে সবার একটু মন খারাপ। যাই হোক, ওসব কথা বাদ দাও, বেশি বেশি করে খেয়ে বসো। কত মানুষ আসবে বউ দেখতে, আমার চাঁদের মতো সুন্দর ভাবি, সবাই দেখাইতে হবে না? সুমির কথাগুলো শুনে বুকটা ভরে গেল অদিতির। মনে হলো এ বাড়িতে একটা ছোট্ট বোন পেয়েছে অদিতি। অদিতিরা 3 বোন। অদিতি সবার বড়। ছোট দুজন, একজন ক্লাস 10, অন্যজন 9-এ। আর এদিকে সৈয়বরা 1 ভাই 1 বোন। সৈয়ব বড় ভাই এবং একমাত্র ছোট বোন সুমি। সুমির মতো একটা ননদি পেয়ে অনেক ভালো লাগছে অদিতির। মনটা একটু হালকা হলো। সৈয়ব রুমে এসে ব্যালকনিতে বসে রইল। অদিতির খুব ইচ্ছে করছে শোয়েবের সাথে কথা বলতে, কিন্তু কি বলবে? অন্তত সে যে দেনমোহরের বিষয়টা জানতো না, সেটা তো বলা উচিত। কিন্তু কিভাবে শুরু করবে তাই ভেবে পাচ্ছে না। হাত দিয়ে শাড়ির আঁচলটা খোঁটাতে খোঁটাতে বারান্দায় এসে দাঁড়ালো অদিতি। বারান্দায় অনেক সুন্দর অনেকগুলো ছোট ছোট গাছের টব, দুটো বেতের চেয়ার আছে, একদম নতুন চেয়ার। হয়তো অদিতিকে নিয়ে বসে গল্প করার জন্য এগুলো কিনেছে সৈয়ব। একটাতে সৈয়ব বসে আছে, অন্যটা খালি। অদিতি মনে মনে ভাবছে সৈয়ব যেন তাকে বসতে বলে। 2 মিনিট দাঁড়িয়ে রইল, কিছুই বলছে না সৈয়ব। আর ভালোও লাগছে না এবার। নিজেই নিজেই বসে পড়ল পাশের চেয়ারটাতে। দুজনে চুপচাপ বসে আছে, যেন কোনো কথা বললে বোম ফেটে যাবে।
না, আর চুপচাপ থাকা যাবে না। আচ্ছা, এই গাছগুলো কার? আমার। অল্প কিছু সুমিরও আছে। আপনি গাছ পছন্দ করেন? হুম। আর কি পছন্দ করেন? সোয়েব চুপ করে রইল। অদিতি আবার জিজ্ঞাসা করলো, কই, বললেন না তো আর কি পছন্দ করেন? 1 মিনিট চুপ থেকে একটা দীর্ঘশ্বাস নিয়ে সোয়েব বলল, সত্য কথা বলা, সৎ পথে চলা, অন্যায় বিরুদ্ধে লড়াই, এগুলো আমার পছন্দ। কথাগুলো বলে বারান্দা থেকে চলে গেল সোয়েব। অদিতি আর কিছু বলার সুযোগ দিল না। কিন্তু অদিতি যে অনেক কিছু বলার ছিল। আপনি আমাকে ভুল বুঝছেন সাহেব, মনে মনে বলল অদিতি। বুক ভরা অনেক কষ্ট থাকলেও সৈয়বের নীতির কথা শুনে অনেক ভালো লাগলো। এমন একজন স্বামী চেয়েছিল অদিতি। এখন শুধু সময়ের অপেক্ষা, কিভাবে সৈয়বের ভুল ভাঙানো যায় আর তার দেনমোহর পরিশোধ করার সমস্যার সমাধান করা যায়। রুমের ভেতরে অদিতির মোবাইল বেজেই চলেছে। বারান্দা থেকে এসে মোবাইল হাতে নিয়ে দেখলো তার মা ফোন দিয়েছে। ফোন রিসিভ করে কথা বলল। তার মা বলল, কাল যেন খুব সকাল সকাল সৈয়বকে নিয়ে তাদের বাড়িতে চলে যাই। সৈয়বের সাথে নাকি কথাও হয়েছে। ফোনে তেমন কিছু বলল না অদিতি, তবে বাসায় গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবে তার বাবা মা কেন এমন করলো। রুমে কেউ নেই, তাই অদিতি ভাবলো সুমির সাথে কি গল্প করবে। নতুন বউ, তাই কোনো কাজ নেই। পর্দা সরিয়ে রুমের বাইরে যেতে লাগলো। ঠিক এই সময় শোয়েব রুমে ঢুকছে। ধপ করে ধাক্কা লাগলো। দুজনে পড়ে যাচ্ছিল। নিজেদেরকে সামলাতে গিয়ে দুজন দুজনকে ধরে ফেললো, যাতে পড়ে না যায়। আচমকা এমন এক বিস্মিত চোখে অদিতির দিকে তাকিয়েছে সৈয়ব এর দিকে। সৈয়ব অদিতির দিকে। এই প্রথম তারা একজন অন্যজনের চোখে চোখ রেখে তাকিয়েছে, ধরে আছে দুজন দুজনকে। পিছন থেকে সুমির ডাকে ঘোর কাটলো দুজনের। একে অপরকে ছেড়ে দিল। ভাবি, তোমাকে দেখার জন্য আমার কিছু বান্ধবী এসেছে, নিয়ে আসবো? হ্যাঁ, অবশ্যই, আমি বসে আছি, তুমি নিয়ে আসো। শোয়েব আবার বারান্দায় চলে গেল। অদিতি নিজেকে একবার আয়নায় দেখে খাটের উপর বসে রইল। কিছুক্ষণ আগের ঘটনাতে ভাবতে কেমন লাগছে, তবে খারাপ লাগছে না। সুমি তার বান্ধবীদের নিয়ে এসে পরিচয় করিয়ে দিল। অনেকক্ষণ সবাই একসাথে গল্প করলো। দুপুর 1:20 বাজে ওরা সবাই চলে গেল। বারান্দায় অনেক গরম লাগার কারণে সৈয়ব রুমে চলে আসলো। সোফায় বসে মোবাইল দেখছে। অদিতি কি করবে বুঝতে পারছে না। বারবার সৈয়বের দিকে তাকাচ্ছে, কিন্তু সৈয়ব একবারও তাকাচ্ছে না। খাটের পাশে পানি রাখা আছে। 1 গ্লাস পানি নিয়ে সৈয়বের সামনে এগিয়ে দিল। কোনো কথা না বলে পানিটা নিয়ে 3 বারে শেষ করলো সৈয়ব। অদিতি খুশি হলো। ইসলামে পানি 3 বার শ্বাসে খাওয়া নিয়ম বলা আছে। সঠিক ঠিকভাবেই খেলো। পানির গ্লাসটা নিয়ে অদিতি বলল, সৈয়ব, আমি আপনাকে কিছু বলতে চাই। আমি জানি আপনি রেগে আছেন। কথা শেষ না হতেই সুমি আসলো। ভাইয়া, ভাবি তোমাদেরকে লাঞ্চ করতে ডাকছে। সবাই ডাইনিংয়ে বসে আছে। আচ্ছা, আসতেছি বলে শোয়েব চলে গেল। অদিতি গেল পিছন পিছন। খাওয়া শেষ করে শোয়েব বলল, মা, আমি একটু বাইরে যাচ্ছি। এই দুপুরে আবার কই যাবি? এই তো একটু নিচের থেকে আসতেছি। আচ্ছা, যা। শোয়েব চলে গেল। অদিতি রুমে চলে আসলো। বাবা মার প্রতি খুব রাগ হচ্ছে তার। আজ তাদের জন্য এমন একটা ঘোলাটে সময় পার করতে হচ্ছে অদিতিকে। কেন তারা এমন করলো জানতেই হবে কাল বাসায় গিয়ে। কিছুই ভালো লাগছে না। কোনো মেয়েই বিয়ের পরে এমন একটা থমথমে পরিবেশে আশা করে না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল অদিতি। রাতে ভালো ঘুম হয়নি, তাই সহজে ঘুমিয়ে পড়েছে। মাগরিবের আজান কানে বাজছে। ঘুম ভেঙে গেল অদিতির। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে উজু করে এসে নামাজ পড়ে নিল অদিতি। রুম থেকে বেরিয়ে শাশুড়ির রুমের কাছে গেল। ভিতরে অনেক কে বসে আছে। খালা শাশুড়ি ডেকে নিয়ে গেল। পাশে বসিয়ে সংসারের অনেক কিছু বোঝালেন। অদিতি মনোযোগ সহকারে সব শুনল। মনে মনে ভাবছে, এবাড়ির মানুষগুলো কেউ খারাপ না। ভুল তো আসলে তার নিজের ফ্যামিলির লোকেরা করেছে। আবারও তাদের উপর রাগ লাগছে। রাত 10টা বাজে। দুপুরের পর থেকে একবারও সৈয়বকে দেখেনি। তার মনে সে কি আর বাসায় আসেনি, নাকি তার ঘুমের সময় এসে আবার চলে গেছে? কাউকে জিজ্ঞাসাও করতে পারছে না। রাতের খাবার সময় সবাই যে যার রুমে চলে গেল। 11:20 সৈয়ব এসেছে। কোথায় ছিলেন এতক্ষণ? বাইরে ছিলাম। বাইরে যে ছিলেন তা তো জানি। নিজের নতুন বউকে এমন একটা পরিবেশে একা রেখে সারাদিন বাইরে থেকেছেন। একবার কি ভেবেছেন আমার একা কেমন? একা একা? একা কোথায়? ঘরে তো আমি ছাড়া সবাই ছিল। সবাই ছিল, সেটা আমিও জানি। আমি কি বলতে চাইছি আপনি ভালো করে বুঝতে পারছেন? এত ঘুরিয়ে কথা বলছেন কেন? আপনি তো ছোট মানুষ না, তাই না? আমার বয়স 20, আপনার 28।
তাই আপনি ভালো করে বুঝতে পারছেন। সারাটা দিন একটা কথা বলছেন না। একবার ভেবে দেখেছেন আমার কেমন লাগছে? আমি কি এমন অন্যায় করেছি সৈয়ব যে আমাকে এভাবে শাস্তি দিচ্ছেন? এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ? আমি নিষ্ঠুর? তুমি সব তোমার কথা বললে। একবার নিজেকে আমার জায়গায় রেখে দেখো। আমার বয়স 28 না 29। একটা 29 বছর ছেলে একবার দেখে পছন্দ হয়ে যাওয়া মেয়েটাকে বিয়ে করেছে, অথচ তার বউ তার সামনে থাকা সত্ত্বেও কাছে যেতে পারছে না, কথা বলতে পারছে না, কারণ তাকে জোর করে বেঁধে দেওয়া হয়েছে দেনমোহরের বেড়াজালে। আজ সারাদিন আমি বাইরে ছিলাম। কেন ছিলাম জানো? যাতে তোমার থেকে দূরে থাকতে পারি। সারাদিন সামনে সামনে ঘুরছো আর পারছিলাম না। এই যে সবুজ শাড়িটা পরেছো, এটা আমি নিজে পছন্দ করে কিনেছিলাম। ভেবেছিলাম বিয়ের পরের দিন তোমাকে এই শাড়িটা পরতে বলো। কি আশ্চর্য, আমি না বললেও তুমি আজ এই শাড়িটা পরেছো। আর তোমাকে এভাবে সারাক্ষণ পাশে দেখে দেখে আমার ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। যেখানে দুদিন এখনো পুরোপুরি হয়নি, তাই আমার কাছে 2 বছরের মতো বড় সময় মনে হচ্ছে, সেখানে এক নিশ্চিতে যাত্রা পার করতে আমাকে 7 লক্ষ টাকা জমা করতে হবে। কবে পারবো তাও জানানো এই সময়টা তাহলে আমার জন্য কত বড়, কত বড়, কত বড়? একবার ভেবেছো? না, ভাবতে পারবে? এই সমাজে যৌতুক চাওয়া অপরাধ, কিন্তু একটা ছেলের সামর্থ্যের বাইরে দেনমোহর চাওয়া অপরাধ না? ইসলামে একজন স্বামীকে তার স্ত্রীকে দেনমোহর দিতে বলেছে। এটা আদায় করা ফরজ। তাই বলে সামর্থ্যের বাইরে গিয়ে? এটা বর্তমান সমাজে একটা নোংরা রীতি হয়ে দাঁড়িয়েছে। ফরজ বিষয়টাকেও ফ্যাশন তৈরি করে নিয়েছে। মেয়ের বাড়িতে এটা যেন একটু বেশি। কে কত বেশি দেনমোহর দিতে পারবে, কে কত বেশি শোনাতে পারবে, যা ইসলামে একদম নিষিদ্ধ। দেনমোহর দিয়ে কেউ কোনোদিন বাধ্য করে সংসার টিকাতে পেরেছে? না, পারবে না। সংসার কখনো দেনমোহরের জন্য টিকে থাকে না। একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস, সম্মানের জন্য টিকে থাকে। আর জোরপূর্বক সামর্থ্যের বাইরে দেনমোহরের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেনমোহরের সম্পূর্ণ টাকা না দিতে পেরে সবশেষে স্বামীদের স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিতে হয়, দাবি ছাড়াতে হয়। ভাবতেও লজ্জা করে বিষয়টা। অনেক দুঃখ ভরা রাগে কথাগুলো বলে বারান্দায় চলে গেল সৈয়দ। আদিতি রুমের মাঝখানে দাঁড়িয়ে অঝোর কেঁদে চলছে। তার কাছে কোনো উত্তর নেই, কোনো কিছু বলার। যা বলার ছিল তাও আর বলতে পারল না। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। এভাবে ঘন্টাখানেক পার করার পর সৈয়দ বারান্দা থেকে এসে অদিতিকে ধরে মেঝে থেকে উঠে বিছানায় বসালো। সরি, যা হওয়ার হয়েছে। এগুলো নিয়ে এত কিছু ভেবো না। এখন ঘুমাও, কাল সকালে তোমাদের বাসায় যেতে হবে বলে শোয়েব সোফায় শুয়ে পড়ল। রাতে দুজনের কারো ঘুম হলো না। সকালে ফজরের নামাজ পড়ে অদিতি ব্যাগে কাপড় গোছাচ্ছে। আজ তারা তার বাবার বাড়ি যাবে। শোয়েব নামাজ শেষ করে আবার সোফায় শুয়ে পড়ল। আপনার কি কি কাপড় নেব শোয়েব? যদি একটু দিতেন। আলমারি থেকে 2টা শার্ট প্যান্ট বের করে অদিতির হাতে দিল শোয়েব। ব্যাগ গোছানো শেষ। শোয়েব সোফায় শুয়ে আছে। হুট করে অদিতি শোয়েবের পায়ে হাত দিয়ে আলতো করে ধরে পায়ের মেঝে কাছে বসে মেঝেতে বসে পড়ল। শোয়েব সাথে সাথে উঠে বসল। কি করছো তুমি? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু তাও আমার বলা প্রয়োজন। সত্যি বলছি, দেনমোহরের বিষয়টা আমি একদম জানতাম না। এখনো জানি না কেন করলো এমন। আজ বাসায় গেলে হয়তো জিজ্ঞাসা করতে পারবো। শুধু শুধু এখন এগুলো জিজ্ঞাসা করে কি হবে? তোমাদের ফ্যামিলির কাছে আমাদের ফ্যামিলি আরও ছোট হবে। তোমার বাবা মা ভাবছে তুমি সুখে নেই। আমরা মনে হয় যে সেজন্য তোমার সাথে ঝামেলা করেছি। যা হবার তা হয়ে গেছে। তাই এই কথা এখানেই শেষ। এটা নিয়ে আর কোনো কথা বলবো না। তোমার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ যাও শুয়ে পড়ো। সকালবেলা ব্রেকফাস্ট করে সৈয়ব রেডি হয়ে নিচ্ছে অদিতিদের বাসায় যাবার জন্য। অদিতি কিছু খায়নি। সে বলেছে একবারে বাসায় গিয়ে খাবে। এখন কিছু খেতে ইচ্ছা করছে না। বাসার সবাইকে সালাম দিয়ে বিদায় নিয়ে বেরিয়ে গেল ওরা দুজন। পিছন থেকে সুমি বলল, ভাবি জলদি চলে এসো কিন্তু, তোমাকে মিস করব। অদিতির বাসার সামনে উবার থামলো। গাড়ি থেকে নেমে বাড়ির গেটে ঢুকলো। ওদের ফ্ল্যাটটা 5 তলায়। কোনো রকমে 2টো সিঁড়ি উঠে অদিতির মাথা ঘুরছে। কাল রাতে সৈফের জন্য অপেক্ষা করে কিছুই খায়নি। সকালেও না খাওয়া, আবার সারা রাত কেঁদেছে, ঘুমায়নি। যার কারণে হয়তো এমন হচ্ছে। তাও অনেক কষ্ট করে আরও 1 সিঁড়ি উঠছে। শোয়েব বুঝতে পারলো কোনো সমস্যা না, এমনি মাথাটা সামান্য ঘুরছে, উবারে এসেছি তাই হয়তো বলে 3য় তলায় ওঠার পরে অদিতি মাথা ঘুরে পড়বে পড়বে বুঝতে পারল সৈয়ব।
কোনো কিছু না বলে হুট করে অদিতিকে তার কোলে নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলো সৈয়দ। কিছু বলতে গিয়েও বলতে পারল না অদিতি। দরজার সামনে অদিতিকে কোল থেকে নামিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুললেন অদিতির ছোট বোন। মা দেখো, আপু ভাইয়া চলে এসেছে। বাসায় অনেক মেহমান, বড় খালা, ছোট খালা, মামা মামি, আরও অনেকে। সবাই অপেক্ষা করছে নতুন জামাই কখন আসবে। জামাইকে অনেক আদর সমাদরে ঘরে নিয়ে আসলো সবাই মিলে। আমার সাথে কেউ একজন নিচে আসলে ভালো হতো। নিচে গাড়ি দাঁড় করে এসেছি, বলল সৈয়ব। সাথে সাথে অদিতির দুই বোন অনু ও তিথি বলল, আমরা যাব। সাথে মামাতো ভাই সিয়ামও যাবে। ওরা চারজন মিলে নিচে আসলো। সৈয়ব আসার সময় তার মা বলেছে নতুন জামাইকে নাকি শ্বশুরবাড়িতে গেলে বাজার করতে হয়। এতে শ্বশুরবাড়ির সবাই খুশি হয়। আর জামাইয়ের বাজার আত্মীয় স্বজনের নিয়ে খাওয়া হয়। সৈয়ব যেন অবশ্যই বাজার করে বেশি করে মিষ্টি নিয়ে যায়। শোয়েবের বাসায় শুধু একদিন থাকবে, তাই এক্কেবারে মিনা বাজার থেকে বাজার নিয়ে এসেছে। বাজার দেখে তো সবাই অবাক। অনেক অনেক বাজার নিয়ে এসেছে সৈয়ব। অদিতির মায়ের তো হাসি যেন থামছেই না। তার আত্মীয় স্বজনদের সামনে এমন জামাই বাজার বলে কথা। অদিতির শরীর খুব খারাপ লাগছে, ছোট বোনকে বলল স্যালাইন বানিয়ে দিতে। মা খাবার দিতে চাইলো, কিন্তু সে এখন খাবে না। এক গ্লাস স্যালাইন খেয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল অদিতি। ওদিকে সবাই বাজার নিয়ে ব্যস্ত। কাটাকাটি রান্না করার ধুম লেগেই যাচ্ছে। নতুন জামাই বাড়িতে আসবে, তাই আগের থেকে অনেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে। সৈয়বকে অনেক ধরনের নাস্তা দেওয়া হয়েছে অলরেডি। অনু, তিথি, সিয়াম তিনজনে মিলে অনেক দুষ্টামি করছে শোয়েবের সাথে। শোয়েবও কম না, ওদের সাথে তাল মিলিয়ে দুষ্টামি করেই যাচ্ছে। এদিকে অদিতি ঘুম থেকে পেরেছে 1.5 ঘন্টা ঘুমিয়ে। ঘুম থেকে উঠে খাবার টেবিল থেকে কিছু পিঠা খেয়ে নিল। চারদিকে একবার ঘুরে দেখলো ছোট বোনের রুমে দুই বোন, শোয়েবের মামাতো খালাতো ভাই বোনেরা মিলে সবাই গল্প করছে। অদিতি রান্নাঘরের দিকে গেল, সবাই রান্না নিয়ে ব্যস্ত। অদিতি দেখে ছোট খালাকে জিজ্ঞাসা করলো, তোর শ্বশুরবাড়ির সবাই কেমন রে? সব কিছু ঠিকঠাক আছে তো? অদিতি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। দুপুরে রান্না বান্না শেষ। ডাইনিংয়ে অনেক খাবার সমারোহ, সবাইকে খেতে ডাকা হলো। খাওয়া দাওয়া শেষ করে শোয়েবকে রেস্ট করতে বলল অদিতির বাবা। কিন্তু অদিতির ছোট বোন ও কাজিনরা মিলে শোয়েবের সাথে দুষ্টুমি করেই যাচ্ছে। ওরা সবাই মিলে এক রুমে গল্প করছে। অদিতি তার মায়ের রুমে গেল। বড় খালা, ছোট খালা, মামি, মামা ও মা সবাই বসে আছে। রুমের ভেতরে গিয়ে অদিতি মামার পাশে বসলো। ছোট খালা বলে উঠল, কিরে তোর মুখটা এত শুকনো আছে কেন? এমনি খালা। ও বাড়ির সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ঠিক থাকবে না কেন? সবই ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে সবাই। যাক, ভালো থাকলেই ভালো। সব দিকে চোখ কান খোলা রাখবি, বলল ছোট খালা। নিজের ঘরে চোখ কান খোলা রাখার কি আছে খালা? আমি তো বাইরে কোথাও যাইনি যে চোখ কান খোলা রাখতে হবে। ছোট মামি বলল, হ্যাঁ তা ঠিক বলছো। বিয়ের পর স্বামীর ঘরেই মেয়েদের নিজের ঘর। আচ্ছা মা, আমার বিয়েতে দেনমোহর হওয়ার কথা ছিল 3 লক্ষ টাকা, কিন্তু তোমরা বিয়ের দিন 10 লক্ষ টাকা দেনমোহর করলে কেন? এ যুগে 3 লক্ষ টাকা কাবিন হয় নাকি? আমাদের যুগে এর থেকে বেশি হতো। দিনকাল ভালো না, এত কম কাবিন দিলে কি হবে? এটা কি বলছো খালা? কাবিনের সাথে দিনকালের কি সম্পর্ক আছে? ও তুই বুঝবি না, শ্বশুরবাড়ির মানুষগুলো এত সহজ হয় না। তাই বুঝি? তাহলে তোমরাও কি সহজ ছিলে না যখন মামি তোমাদের বাড়ির বউ হয়ে এসেছিল? নাকি সারাক্ষণ মামিকে যন্ত্রণা করেছো? মামিও কি কাবিনের টাকা নিয়ে মামাকে আটকে রেখেছে, নাকি এমনি সংসার করেছে? এগুলো কি ধরনের কথা বলছো অদিতি? ধমকের সুরে বলল অদিতির মা। কেন, ঠিকই তো বলছি মা। দেখতে আসার দিনে ওরা বলে গেছে 3 লক্ষ টাকা দেনমোহর দিবে, এর বেশি দিতে পারবে না। আমরা সবাই তাতে রাজি ছিলাম। তাহলে বিয়ের দিন কেন এমন করলে? কেন ও বাড়ির সবার সামনে আমাকে ছোট করলে? ছোট করার কিছু নেই, বিয়ের সময় এমন অনেক কিছু হয়, বলল বড় খালা। হ্যাঁ, তোমার ছেলের বিয়ের সময় যেন এমনটাই হয়, দোয়া রইল। তবে অন্য কারো বিয়েতে এমন কাজ করো না। কি এমন করছি আমরা? বড় খালা বলে উঠল। ছোটবেলা থেকে দেখছি মা সবসময় তোমাদের সাথে আলাপ করে সংসারের সকল ডিসিশন নেয়। বাবার কথাকে কখনোই প্রাধান্য দেয়নি। বাবা সবসময় চুপ করে থাকেন আমাদের 3 বোনের জন্য। অদিতি, বেশি কথা বলছিস। ঠিকই বলছি মা, ভুল বলছি না। ছেলেরা যৌতুক চাইলে অনেক বড় অপরাধ হয়েছে, কিন্তু তোমরা যে জোর করে একটা ছেলের উপরে কাবিনের টাকা চাপিয়ে দিলে, সেটা কোনো অপরাধ হয়নি? একবার ভেবেছো কত বড় অপরাধ? ও বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর? বিয়ের 2 দিন না হতেই
তুই তো দেখছি ওদের গুণগান শুরু করলি, বলল ছোট খালা। গুণগানের কিছু নেই, যা সত্যি তাই বলেছি। আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম আলাইহি ওয়ালাইসাল্লাম এর সময় অনেক সাহাবীদের বিয়ে হয়েছে দেনমোহর হিসেবে শুধুমাত্র একটা সূরা দিয়ে। সাহাবীদের কাছে টাকা থাকতো না বলে তখন তারা বিয়ে করতে চাইলে বিয়ের কনের কাছে এসে নবী সাল্লাল্লাহু সাল্লামকে বলতেন, আমাকে অমুক সাহাবী তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু তার কাছে দেনমোহর দেওয়ার জন্য কোনো টাকা নেই। তুমি কি সূরা পারো না? তার কাছ থেকে একটা সূরা তোমাকে শিখিয়ে দিবে। ওই সূরাটাই হবে তোমার দেনমোহর। তুমি কি এভাবে বিয়ে করতে রাজি? এভাবে তখনকার সময় বেশিরভাগ সাহাবীদের বিয়ে হয়েছে। আর এখন মোহরানা নামে ছেলেদের কাঁধে চাপিয়ে দিচ্ছে বিশাল বোঝা। পরিশোধ করতে পারুক আর না পারুক, ক্ষমা চেয়ে নেবে সহজ পদ্ধতি, মন গড়া পদ্ধতি, যার ভিত্তি ইসলামে নেই। নিজেকে অপরাধী মনে হচ্ছে সারাক্ষণ। তারা তো আর জানবে না যে তোমাদের এই চক্রান্ত আমি জানতাম না। বাবা, 2 দিনে না হতেই শ্বশুরবাড়ি গুণগান শুরু করলি? দেখো আপা, তোমার মেয়েকে আবার বশ করে ফেললো নাকি, বলল ছোট খালা। খালা, আর ফালতু কথা বলবা না। ছোটবেলা থেকে দেখছি তোমরা বোনেরা কেউ শ্বশুরবাড়িতে সম্মান অর্জন করনি, শুধু তোমাদের নিজেদের কারণে। অদিতি, আর বেশি সাহস বেড়েছে। অতিরিক্ত কথা বলছিস তুই। 2 দিন জামাইয়ের সাথে থেকে এমন বেয়াদবের কথা শিখে গেছিস, বলল বড় খালা। দেখো, সামনে জামাই আরো কি কি শেখায়, 2 দিন পরে দেখবে নিজের সম্পত্তির ভাগ নিতে চলে আসছে, বলল ছোট খালা। চুপ করো খালা, নিজেরা ভুল করছো তো, তা তো মানছো না, তার উপর জোর করে আমার জামাইকে অপরাধী করার চেষ্টা করছো। আর এক মুহূর্ত থাকবো না এ বাড়িতে, বলে অদিতি নিজের ব্যাগ নিয়ে বের হয়ে শোয়েবকে ডাকছে। শোয়েব, আমি আর এখানে থাকবো না, বাসায় চলে যাব। কি বলছো, কি হয়েছে? যা বলেছি ঠিক বলেছি। আমি এখানে এখন চলে যাব। আপনি সাথে যাবেন কিনা বলুন, না যেতে চাইলে থাকেন, কিন্তু আমি চলে যাচ্ছি। অদিতি অনেক রেগে আছে, কারো কোনো কথাই শুনছে না। না অদিতির বোন, বাবা, মা, মামি সবাই ওকে মাথা ঠান্ডা করতে বলছে। অদিতি বলল, মাথা একদম ঠান্ডা বরফের মতোই করে বলছি, আমি আর এখানে থাকবো না। আমি আমার বাসায় চলে যাব, এক্ষুনি চলে যাব। আপনি যাবেন কিনা সাহেব? আমি চললাম। ব্যাগ হাতে নিয়ে অদিতি সিঁড়ি দিয়ে নামছে। অবস্থা বেগতিক দেখে সৈফও নামছে অদিতির পিছনেই। সবাই হতভম্ব মুহূর্তে কি হয়ে গেল। অদিতির খালার মেজাজ খুব খারাপ হয়ে আছে, তবে মামি মনে মনে বেশ খুশি হয়েছে। মামিটা অনেক ভালো। ছোট বোন দুজন একটু কষ্ট পেল, কি হলো বুঝতে পারলো না। গাড়িতে উঠেই সোয়েব অদিতিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে একবার বলবে তো? অন্যের বাড়িতে আর ভালো লাগছে না, তা তাই নিজের ঘরে নিজের বাসায় যেতে যাচ্ছি। আপনার কোনো সমস্যা? সমস্যা থাকলে বলুন, তাহলে আবার ফিরে যাব। সৈয়ব মৃদু হেসে বলল, তোমার বাসায় যাচ্ছ তুমি যাচ্ছ, তোমার স্বামীর ঘরে তুমি যাবে, সেখানে আমার সমস্যা কেন হবে? আমাকে যে সাথে নিয়ে যাচ্ছ এটাই অনেক। নিতে তো হবেই, কারণ আমার নিজের ঘরটার অরিজিনাল মালিক তো আপনি। এটা ভুল বললে, মালিক কখনো অরিজিনাল আর ডুপ্লিকেট হয় না। আমার বাসার মালিক এখন যতটা ঠিক আমি, ততটাই তুমি। অদিতি অনেক খুশি হলো। শরীফের কথাটা শুনে প্রাণটা যেন জুড়িয়ে গেল। পথে দুজনে আইসক্রিম, ঝালমুড়ি, শসা, বাদাম আর যা যা সামনে পেরেছে কোনো কিছুই বাদ দিল না। আজ অদিতির অনেক ভালো লেগেছে, মনটা হালকা লাগছে। ইচ্ছে করছে এভাবে সৈয়বকে নিয়ে চলতে চলতে থাকে, গাড়ি যেন আর থামে না। ভাবতে ভাবতে গাড়ি চলে আসলো বাড়ির সামনে। দরজার বেল চাপাতে সুমি দরজা খুলে দিল। তোমরা আজই চলে আসছে? সুমি হাসছে। তোমাকে ছেড়ে আর থাকতে পারছিলাম না ননদিনী, বলে হাসলো অদিতি। শাশুড়ি বলল, কি ব্যাপার, আজই চলে আসলে যে বৌমা? কি করবো মা বলুন, আমি তো অনেক থাকতে চাইলাম, শোয়েবকে রিকোয়েস্ট করলাম অনেক একটা দিন থাকার জন্য, কিন্তু সৈয়ব কোনোভাবে থাকতে চাইল না, তাই চলে আসলাম ওর সাথে। অদিতির কন্যা শুনে সৈয়ব তো আকাশ থেকে পড়ল, অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। অদিতি মৃদু হেসে রুমে চলে আসলো। সৈয়বের মা সৈয়বকে বকাবকি করছে, কেন এমন করলে? সৈয়ব কোনোভাবে ম্যানেজ করলো মাকে। মনে হলো মাথার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। সৈয়ব মনে মনে হাসলো, পাগল মেয়ে মুহূর্তেই কত কিছু করে ফেলে। সৈয়ব রুমে গিয়ে দেখে অদিতি বারান্দায় দাঁড়িয়ে আছে, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা অদিতি, তুমি কফি বানাতে পারো? হ্যাঁ পারি, তবে কেমন মজা হবে তা বলতে পারবো না। যাও 2 কাপ কফি নিয়ে আসো, আজ কফি খেতে খেতে তোমার সাথে গল্প করব। রাতে ছাদে যাব, তারা ভরা রাত দুজনে একসাথে দেখব। শোয়েবের মুখের কথাগুলো শুনে অদিতের আনন্দ যেন উপচে পড়ছে। 2 দিনের সকল কষ্ট মুছে গিয়েছে। রাত 12টা 30, বাসায় সবাই শুয়ে পড়েছে। শোয়েব অদিতিকে ছাদে নিয়ে গেল। শোয়েবদের দোতলা বাড়ি। শোয়েব
ছোট থাকতেই তার বাবা বাড়িটা করেছিলেন। একটা সুন্দর ছাদ, চারিদিকে অনেক গাছপালা। সৈয়বের মা গাছ অনেক পছন্দ করেন, সেই সাথে সৈয়ব নিজেও গাছ পছন্দ করেন। জ্যোৎস্না রাত, চারিদিকে রূপালি আলো যেন ঝরঝরে পড়েছে। ছাদের একপাশে বসে সৈয়ব অদিতি অনেক ধরনের গল্প করছে। আচ্ছা অদিতি, তুমি সবেমাত্র অনার্সে দ্বিতীয় বর্ষে পড়ো, এখন বিয়ে করে ফেললে কেন? আসলে আমরা তো তিন বোন, কোনো ভাই নেই, তাই বাবা সবসময় আমাদেরকে নিয়ে টেনশানে থাকে। বাবার একটাই কথা, আমাদের তিন বোনকে সুপাত্রে দান করতে পারলে বাবার চিন্তা শেষ। ও আচ্ছা, তার মানে আমি সুপাত্র? হ্যাঁ, তা তো অবশ্যই। অদিতির স্বামী বলে কথা, যে কেউ তো আর অদিতির স্বামী হতে পারে না। ও আচ্ছা, তাই তো, আমারও তো একদম জানাই ছিল না। দুজনে হেসে দিল। এমন মজার মজার অনেক গল্প করে প্রায় রাত 4টা বেজে গেছে। এদিকে অদিতি, শোয়েব নিজেদের রুমে চলে আসলো। শোয়েব শুতে যাওয়ার আগে অদিতি হুট করে সোফায় শুয়ে পড়ল। এখানে শুয়ে আছো কেন? আজ আমি এখানে শোবো, আপনি বিছানায়। পাগলামি করেও না, মোটো পাগলামি করছি না। দেখুন, আপনাকে সোফায় শুতে দেখতে দেখতে আমার লোভ হয়েছে। আজকে আমি সোফায় ঘুমাবো। শোয়েব আর কথা বাড়ালো না, বিছানায় গিয়ে শুয়ে পড়ল। চোখে অনেক ঘুম, শুতেই ঘুমিয়ে পড়ল। কিন্তু সোফার এপারে অদিতি শুধু এপাশ ওপাশ ঘুরছে, কোনোভাবেই ঘুম আসছে না। মানুষ যে কিভাবে সোফায় ঘুমায়! শেষমেশ অদিতি বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে শোয়েবের পাশে শুয়ে এলো। শোয়েব সকালে ঘুম ভেঙে চোখ খুলতে চোখে তার চোখের সামনে চাঁদের মতো সুন্দর নিষ্পাপ একটা মুখ ঘুমিয়ে আছে। অদিতিকে জাগালো না শোয়েব। খুব সকালেই ব্রেকফাস্ট করে অফিসে চলে গেল। আজ বিয়ের চতুর্থ দিন, অফিস ছুটি শেষ, আজ থেকে অফিস শুরু। ঘুম থেকে উঠে সৈয়ব পেল না অদিতি। সারা ঘরে চোখ বুলিয়ে বুঝতে পারলো বাসায় সৈয়ব নেই। সুমিকে আস্তে করে জিজ্ঞাসা করলো, তোমার ভাইয়া কোথায়? ভাইয়া তো খুব সকাল সকাল অফিসে চলে গেছে, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকেনি। ও আচ্ছা। সকালে ব্রেকফাস্ট করে আজ প্রথম শাশুড়িকে সাহায্য করার জন্য রান্নাঘরে গেল অদিতি। বলল, মা, আমাকে বুঝিয়ে দেন, আমি কি করব? তোমাকে এত তাড়াতাড়ি কিছুই বুঝতে হবে না বৌমা, মাত্র নতুন বউ হয়ে এসেছো, আস্তে আস্তে সব পারবে। না মা, আমি এক্ষুনি করতে চাই, আমাকে আপনি একটু একটু করে শেখাবেন। আমি তেমন কোনো রান্নাবান্না পারি না, আপনার পাশে থেকে একটু একটু করে শিখে নেব। আচ্ছা ঠিক আছে। এভাবে শ্বশুরি বউয়ের কাজের মধ্য দিয়ে ভালোবাসা আদান প্রদান হয়ে গেল। দুজন খুব স্বাচ্ছন্দ্যে কাজ করলো। অদিতি বারবার ঘড়ির দিকে দেখছে, আজ যেন সময় কাটছে না। শোয়েব ঘরে নেই, সময়টা অনেক লম্বা মনে হচ্ছে। কিছুক্ষণ সুমির সাথে অনেক গল্প করলো। যারা মেহমান ছিল তারা সবাই গতকালকে চলে গেছে। বাসায় এখন অদিতি, সুমি আর শ্বশুর শাশুড়ি আছে। সুমি, তোমার ভাইয়া অফিস থেকে কয়টা আসে? ভাবি, 6-7টা বেজে যায়। মাত্র 3টে বাজে? খুব ইচ্ছে করছে সৈয়বকে একবার ফোন দিতে। মনে মনে একটু অভিমান হলো। 3টা বেজে গেছে, সৈয়ব তো একবারও কল করতে পারতো। সারাদিন একটা কলও দেয়নি সৈয়ব। যখন দেয়নি, আমিও দিব না। সুমিকে নিয়ে গ- ঘরের ছোট ছোট কাজ করছে অদিতি। সময় যেন কিছুতেই আর কাটছে না। ঘড়িতে 5টা বেজে ফোন বেজে উঠল। অদিতি এক দৌড়ে ফোন হাতে নিয়ে মুখের হাসি মিলিয়ে গেল। সৈয়ব ফোন করেনি, তার বান্ধবী ফোন দিয়েছে। বান্ধবীর সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। এদিকে অফিসের কাজ শেষ করে ব্যাংক ডিপোজিট ভেঙে 7,50,000 টাকা নিয়ে বাসায় যাচ্ছে। অনেক দিনের শখ একটা গাড়ি কিনবে, সেজন্য একটা ফিক্সড ডিপোজিট করেছিল সৈয়ব। সেখানে প্রায় 7,50,000 টাকা জমা হয়েছে। আজ অদিতির দেনমোহর পরিশোধ করার জন্য ডিপোজিটটা ভেঙেই টাকাটা উঠিয়ে নিল সৈয়ব। রাত 9টায় বাসায় আসলো সৈয়ব। অদিতির মুখ দেখে বুঝতে পারছে সে একটু অভিমান করে আছে। সৈয়ব বুঝেও না বোঝার ভান করলো। রাতের খাবার খেয়ে সবাই একসাথে টিভি দেখলো। অদিতি কোনো কথা বলছে না সৈয়বের সাথে, সৈয়বও বলছে না কিছু। রাত 11টায় আলমারি থেকে বিয়ের শাড়িটা বের করে সৈয়ব অদিতিকে বলল, শাড়িটা পরো। অদিতি অবাক চোখে তাকিয়ে, বিয়ের শাড়ি পরবো এখন? হ্যাঁ, এটাই পরবে, আর সুন্দর করে সাজবে। অদিতি কথা না বাড়িয়ে শাড়ি পরে সুন্দর করে সেজে নিল। অদিতিকে বারান্দায় দাঁড় করিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল সৈয়ব। 15 মিনিট পর দরজা খুলে ভিতরে আনলো অদিতিকে। রুমে ঢুকলে অদিতি অবাক। অনেকগুলো গোলাপ ফুল দিয়ে সুন্দর করে বিছানাটাকে সাজিয়েছে সৈয়ব। ফুলগুলো আগেই এনে রেখেছিল। অদিতির হাতে 7 লক্ষ টাকার ব্যাগ দিয়ে বলল, তোমার দেনমোহরের টাকা পরিশোধ করে দিলাম। আজ থেকে তোমার সকল কিছুর উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। কিন্তু সৈয়ব, না, আজ কোনো কিন্তু না, শুনবো না। আজ আমি বলবো, তুমি শুনবে আর অনুভব করবে। অদিতির হাত দুটো সৈয়ব তার বুকের সাথে ধরে কথাগুলো বলল। অদিতি আর কোনো কথা বাড়ালো না,
দুজনে ডুব দিল ভালোবাসার এক অজানা সাগরে, হারিয়ে গেল দুজন দুজনাতে। 3 মাস পর, আচ্ছা সৈয়ব, তুমি আমাকে একটু ড্রাইভিং শিখিয়ে দাও না প্লিজ। তুমি যখন অফিসে থাকো, আমি আর সুমি মাঝে মাঝে শপিংয়ে গেলে তখন গাড়িটা নিয়ে যেতে পারবো। শুধু শুধু উবারে অনেক টাকা ভাড়া দিতে হয়। আচ্ছা ঠিক আছে মহারানী, সময় করে শিখিয়ে দেবো। শত হলে গাড়িটা যে আমার মহারানীর। আবার সেই কথা। এরপর এই কথা বললে ঠোঁট কিন্তু সেলাই করে দিব। হ্যাঁ, সেদিন রাতে দেনমোহরের টাকা নিয়ে কোনো কথা না বললেও পরে ঠিক জোর করে সৈয়বের থেকে শুনেছে টাকাটা কোথায় পেলে। সৈয়ব তখন সব খুলে বলেছে অদিতিকে। তখন অদিতি বলছে, আপনার যা আছে সব তো আমারই, তাই না সৈয়ব? হ্যাঁ অবশ্যই। তাহলে আমার যা আছে তাও তো আপনারই। সৈয়ব বুঝতে পারলো অদিতি কি বলতে চাইছে। এবার অদিতি বলল, তাহলে আমার এই 10 লক্ষ টাকা তো আপনার আর আমার দুজনেরই। এই টাকাগুলো দিয়ে খুব জলদি আমরা একটা গাড়ি কিনব। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাজিদাতুল কুরবান রাজিয়াল্লাহু সাল্লামকে বিয়ে করেন, তখন খাজিয়া রাজিয়াল্লাহু সাল্লাম এর সকল সম্পত্তির মালিক হয়ে যান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি বিয়ের আগে খাদিজা রাজিয়াল্লাহু সাল্লামকে বলে রেখেছিলেন, তাকে বিয়ে করতে হলে বিয়ের পরে তার সকল সম্পদ সবার মাঝে বিলিয়ে দিতে হবে। সব শুনে রাজি হয়েছিল খাদিজা রাজিয়াল্লাহু সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া খাদিজা রাজিয়াল্লাহু সাল্লাম আর কোনো সম্পদ ছিল না বিয়ের পর। একমাত্র সম্পদ ছিল তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। অদিতির মুখে কথাগুলো শুনে মুগ্ধ হলো সৈয়দ। আলতো করে অদিতির কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কিছুদিন পরে আমরা একটা গাড়ি কিনব। আর তার কিছুদিন পর তারা একটা গাড়ি কিনে ফেলল। একদম নতুন গাড়ি না হলেও অনেক ভালো, নতুনের মতো। শোয়েবের বসের পরিচিত একজনের থেকে গাড়িটা কিনেছে শোয়েব। শোয়েব, কাল শুক্রবার, তোমার কি মনে আছে? কাল কিন্তু আমাদের সবার মায়ের বাসায় দাওয়াত। কি যে বলো না, শ্বশুরবাড়ির দাওয়াত কি কখনো ভোলা যায়? তাহলে তো আর চাকরি থাকবে না। তাছাড়া চাঁদের মতো 2টা শালিকা আছে, যেতেই তো হবে, বলে হাসলো শোয়েব। সেদিন অদিতি রাগ হয়ে বাবার বাড়ি চলে আসার পর তার বাবা মা বুঝতে পারছে তারা ভুল করেছিল। পরে শোয়েবদের বাসায় এসে ভুল স্বীকার করেছিল। তারপরেই মিল হয়ে গেছিল দুই পরিবার। এই ছিল শোয়েব আর অদিতির দেনমোহর। অনেক সুখে থাকুক তারা। এভাবে ভালোবাসায় পরিপূর্ণ হোক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর সংসার। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।